এই চিন্টু মিন্টু, তোরা জলদি এইখানে আয়। দেখ তো এইখানে এটা কি পড়ে আছে। এটা কি? মনে হচ্ছে এটা উল্টো হয়ে আছে, চলো এটাকে সোজা করে দেখি। তারপর তারা তিনজন মিলে গাছের নিচে পড়ে থাকা সেই জিনিসটাকে সোজা করতেই তারা তিনজনই ভয়ে আঁতকে ওঠে। অনেকদিন হয়ে গেছে কোনো গাছ থেকে আমটাম পেরে খাইনি। বাজার থেকে কিনে খাওয়া আমে কোনো স্বাদই পাওয়া যায় না। এই কথা বলতে বলতে গাধু দামপুর জঙ্গলের অনেক বছর পুরনো একটি আম গাছের নিচে এসে দাঁড়ায়। ওর কি না কি কোন কালের সে গুজবের জন্য গ্রামের কেউ এই গাছের ধারে কাছেও আসে না। যাক ভালোই হলো, ঝাঁকে ঝাঁকে কত বড় বড় আম। আজকে মন ভরে আম খেতে পারবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। গাদু যখন আম গাছ থেকে আম পাড়া শুরু করলো, ঠিক তখনই আকাশটা একদম কালো মেঘে ঘেয়ে গেল, যেন ঠিক এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। গাধু তেমন একটা গুরুত্ব না দিয়ে আম খেতে থাকে। ঠিক তখনই একটা বিভৎস চেহারাওয়ালা পেতনি তার সামনে এসে দাঁড়ায়। বুঝলাম না লোকটা গেল কোথায়। সেই কোন সময় গেছে আম কিনে আনতে। আম কিনতে কি এত সময় লাগে নাকি? এক কাজ করি, আমি গিয়ে খুঁজে আনি, নয়তো ভাত ডাল সব ঠান্ডা হয়ে যাবে। এরপর গাধুর বউ তাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে সেই জঙ্গলের গাছের নিচে চলে আসে। কি ব্যাপার, লোকটা গেল কোথায়? কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। দেখি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে নাকি। যাক, আজকে কোচিং ক্লাস বন্ধ, ভালোই হলো। আজকে অনেকক্ষণ খেলতে পারবো। হ্যাঁ সিমি, ঠিক কথা বলেছিস, আজকে অনেক বেশি সময় ধরে খেলতে পারবো। আজ কোনো তাড়াহুড়ো নেই। সিমি, চিন্টু ও মিন্টু প্রতিদিন খেলা করতে সেই জঙ্গলের পাশের একটি মাঠে চলে আসে। তারা প্রতিদিনই বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা লুকোচুরি খেলবে। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তোরা লুকিয়ে যা। 1, 2, 3। তারা অনেকবার খেলতে থাকে, কিন্তু সিমি বারবারই ধরা খেয়ে যাচ্ছিল। তাই সে ঠিক করলো সে এবার জঙ্গলের একদম ভিতরে গিয়ে লুকাবে, যেন কেউ তাকে খুঁজে না পায়। আর সে লুকানোর জন্য সেই আম গাছের কাছে চলে যায় এবং সেখানে কিছু একটা দেখে সে ভয় পেয়ে বাকিদেরকে ডাকতে থাকে। এই চিন্টু মিন্টু, তোরা জলদি এইখানে আয়। দেখ তো এইখানে এটা কি পড়ে আছে। এটা কি? মনে হচ্ছে এটা উল্টো হয়ে আছে, চলো এটাকে সোজা করে দেখি। তারপর তারা তিনজন মিলে গাছের নিচে পড়ে থাকা সেই জিনিসটাকে সোজা করতেই তারা তিনজনই ভয়ে আঁতকে ওঠে। তারা সেই জিনিসটাকে সোজা করতেই দেখে এটা একটা লোকের মৃতদেহ। তাকে কে যেন খুব নৃশংসভাবে হত্যা করেছে। এ যেন কোনো দানবের কাজ। তারা তিনজন ভয় পেয়ে সেখান থেকে কান্না করতে করতে গ্রামের দিকে ছুটতে থাকে। বাচ্চাদেরকে এইভাবে ছুটে আসতে দেখে সোহেল সাহেব তাদেরকে আটকায়। কি হইছে বাচ্চারা, তোমরা এত তাড়াহুড়া কইরা কই যাইতাছো? তোমাদের কি হইছে? চাচা, আমরা জঙ্গলের পাশে খেলছিলাম। খেলা করতে করতে সিমি জঙ্গলের সেই আম গাছের নিচে চলে যায় এবং সেখানে একজনের মরা লাশ দেখতে পায়। বলছো কি? আচ্ছা তোমরা যাও, আমি তাহলে গিয়ে দেখতাছি কি হইছে। তারপর সোহেল গ্রামের আরো কিছু লোকজন নিয়ে সেখানে গিয়ে দেখে বাচ্চারা যা বলেছিল তা একদম ঠিক। সেখানে এক অজ্ঞাত লোকের লাশ পড়ে আছে। তারা জলদি করে পুলিশকে ফোন দিল। এদিকে এই খবর গ্রামের সবার মুখে মুখে চলে এসেছে। আর খবরটা গাধুর বউ শুনতে পেরে জলদি করে সেখানে যেতেই দেখে তার স্বামী। সে কান্নায় ভেঙে পড়ে। এ কি হয়ে গেল গো? লোকটাকে আমি বারবার বারণ করছিলাম এই আম গাছটার কাছে যেও না, যেও না। এই গাছটা একটা অভিশপ্ত গাছ, কিন্তু লোকটা আমার কথা শুনলো না। দেখো এখন কি হয়ে গেল। পুলিশ এসে গাদুর লাশটা নিয়ে চলে গেল।
আজকে ওই আম গাছের ওইখানে কি হয়েছে শুনেছিস? আমি তোদের দুইজনকে বলে দিচ্ছি, তোদের যেন ভুলেও ওই গাছের ওইখানে যেতে না দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমরা আর কোনো দিনই ওইখানে যাব না। আমি তোদের শ্যামলা কাকিদের বাসায় যাচ্ছি, তোরা বাসায় থাক, তোরা বাসার বাহিরে যাবি না। খোকন চল আমরা আম পেড়ে নিয়ে আসি, অনেক দিন হয়ে গেছে আম খাই না, আজ মন ভরে আম খাবো। কিন্তু মা তো সেখানে যেতে না করেছে। মা যদি জানতে পারে তাহলে অনেক বকবে। মা জানলে তো রাগ করবে, আমরা যাব, তাড়াতাড়ি করে আম পেড়ে চলে আসবো। তাদের মা বারণ করার শর্তেও তারা দুজন আম পাড়ার জন্য সেখানে চলে যায়, সেই ভুতুরে আম গাছটির কাছে। দেখছিস গাছটিতে কতগুলো আম, দেখেই তো বোঝা যাচ্ছে খেতে দারুণ মজা হবে। তারা দুজন আম পাড়ার জন্য সে গাছে ঢিল ছুঁড়তে থাকে এবং যখন একটি ঢিল গাছের আমের গায়ে লাগে ঠিক তখনই আকাশটা একদম অন্ধকার হয়ে আসে, খুব জোরে বাতাস আসতে থাকে। আপু আমার খুব ভয় করছে, চলো আমরা বাসায় চলে যাই। তারা দুইজনই খুব ভয় পেয়ে যায়। তারা দুজন আম না নিয়ে বাসার দিকে ছুটতে লাগলো। ঠিক তখনই তাদের পিছন থেকে একটা ভয়ানক কণ্ঠে কিছু কথা শুনতে পেল। কিরে তোরা আম খাবি না? আম না খেয়ে দেখে চলে যাচ্ছিস, দাঁড়া কিছু আম খেয়ে যা। পিছনে একটি বারের জন্য না তাকিয়ে খুব জোরে বাসার দিকে ছুটতে থাকে। খোকন আমার কথা দে, আজকে আমাদের সাথে যেটা হয়েছে এই ব্যাপারে তুই কাউকে কোনো কিছু বলবি না, আর আমরা আর কোনো দিনই এই গাছের কাছেও আসবো না। রাস্তা না চিনলে যা হয় আর কি, কোন উল্টো পাল্টো পথ দিয়ে ঢুকেছি, গ্রামে না ঢুকে সেই জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেছি। বাবু মশাই অনেক দিন পর শহর থেকে গ্রামে এসেছেন, তাই গ্রামের রাস্তাটা তার মনে নেই। এক পর্যায়ে তিনি হাঁটতে হাঁটতে সেই আম গাছের সামনে চলে আসেন। বাহ, গাছটার মধ্যে কত সুন্দর আম ধরে আছে, দেখেই তো মুখে জল চলে আসছে। আশেপাশেও কেউ নেই দেখি, আমি বরং একটা কাজ করি, গাছ থেকে কয়টা আম পেড়ে সাথে নিয়ে যাই। আবু মশাই একটা লাঠি দিয়ে সেই গাছের আমে বাড়ি দিতেই চারদিকটা অন্ধকার হয়ে যায়, আর হঠাৎ করে এক ভয়ানক পেতনি তার সামনে চলে আসে। কিরে আম খাবি? দাঁড়া আমি তোকে আম পেড়ে দিচ্ছি। ঠিক সেই সময় সেখান দিয়ে গ্রামের একজন লোক যাচ্ছিল। সে এসব দেখে ভয়ে আঁতকে ওঠে। সে যেন নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না। সে কোনো শব্দ না করে ভয়ে গ্রামের দিকে দৌড়াতে থাকে। ভাই তোমরা আমার সাথে চলো, জলদি করে চলো। কেন, কি হয়েছে? আর কোথায় যেতে হবে? তুই এত হাঁপাচ্ছিস কেন? ভাই এত কিছু বলার সুযোগ নেই, একজনকে বাঁচাতে হবে সেই আম গাছের থেকে। তারা সবাই একটু দেরি না করে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় বাবু মশাইয়ের দেহ সেখানে পড়ে আছে। এ তো বেঁচে আছে, মরে যায়নি, জলদি করে একে হসপিটালে নিতে হবে। তারা সবাই মিলে বাবু মশাইকে হসপিটালে পৌঁছে দেয় এবং সেদিন গ্রামের সবাই একত্রিত হয়। সবাই এই গাছটার ব্যাপারে আলোচনা করতে থাকে। এই গাছটার লইয়া কিছু একটা করতেই হইব, না হইলে এভাবে গ্রামের সব মানুষগুলাই তো মইরা যাইব। আচ্ছা আমরা ওই গাছটাকে কেটে ফেললেই তো হয়, এতে হয়তো বা পেতনি থেকে আমরা রেহাই পেয়ে যেতে পারি। না না, এটা করা যাবে না। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদার কাছে শুনেছিলাম একবার কয়েকজন লোক মিলে সেই গাছটাকে কাটতে গিয়েছিল, কিন্তু পরের দিন সেই গাছের নিচে তাদের লাশ পাওয়া গিয়েছিল। তাহলে তাহলে আমরা এখন কি করতে পারি? আমার পরিচিত একজন কবিরাজ আছে, উনি ভূত পেতনিকে জব্দ করতে পারে। উনি বেশ ভালো কবিরাজ, আমরা উনাকে আনলে হয়তো উনি আমাদের এই পেতনি থেকে বাঁচাতে পারবে। আমি তোমাদের সমস্যা বুঝতে পেরেছি, কিন্তু আজকে আমাবস্যা,
আজকে ওদের শক্তি অনেক বেশি থাকবে। ওর সাথে আমি আজকে পেরে উঠবো না। ওকে আগামীকাল জব্দ করব। তার আগে আমার কিছু বস্তুর প্রয়োজন, তোমরা সেগুলো ব্যবস্থা করতে থাকো। তারা সবাই কবিরাজের কথা অনুযায়ী সবকিছু ব্যবস্থা করতে থাকে এবং কবিরাজ তার কথা অনুযায়ী পরের দিন সেই গাছের নিচে গিয়ে তন্ত্র মন্ত্র পড়তে থাকে। এবং হঠাৎ করে সেখানে সেই পেতনিটি চলে আসে। কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার এই গাছের নিচে কি সব করছিস? আমি কে জানতে চাস? আমি তোর জম। আমি এসবের মাধ্যমে তোকে চিরকালের জন্য শেষ করে দিব। কি তুই আমাকে শেষ করে দিবি? তোর তো দেখে সাহস কম না। আমি তোকে দেখাচ্ছি কে কাকে শেষ করে। বুঝেছি, তুই সোজা কথা বুঝবি না। ঠিক আছে, আমাকে চিনিস না। আমার সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমি আঙুলটাকে বাঁকাও করতে জানি। ওরে বাবা গো, আমি মরে গেলাম গো, আমাকে মাফ করে দিন হুজুর, দয়া করে আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে মাফ করব না। তুই এই নিরীহ গ্রামবাসীকে অনেক অত্যাচার করেছিস, তোকে মাফ করা যাবে না। আমাকে একবারের জন্য মাফ করে দিন। আমি চিরকালের জন্য গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন আর এই গ্রামে আসবো না। আপনি শুধু আমাকে একবারের জন্য মাফ করে দিন। সত্যি বলছিস তো? আর কোনোদিন এই গ্রামে আসবি না তো? হ্যাঁ, সত্যি বলছি, আমি আর কোনোদিন এই গ্রামের ধারের কাছেও আসবো না। আচ্ছা যা, তাহলে আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখবি ভুলেও যেন এ গ্রামের আশেপাশে তোকে না দেখি। তারপর সেই পেতনিটি সেই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায় এবং কোনোদিনই সেই গ্রামের আশেপাশেও আসেনি। তুমি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকো তাহলে আমাদের দাদুর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং তুমি যদি আরেকটি মজার ভিডিও উপভোগ করতে চাও তাহলে এইখানে ক্লিক করো।